চরিত্রটা রয়েছে সেটা ডিভোট। এই যে আমার ডিরেক্টর আমার উল্টো দিকে বসে রয়েছেন, আমি রোজ ওনাকে বলি যে দেখো আজকে আমার মিডিয়া ইন্টারাকশন রয়েছে, আর চরিত্রটা এমনভাবে তুমি লিখেছো এবং এমনভাবে ডিরেক্ট করেছো যে আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। একটাই কথা বলতে পারি যে আমার চরিত্রের নাম অলক্ষী। অলক্ষী এই ছবিটির প্রোটাগনিস্ট, কিন্তু যেহেতু ছবির প্রত্যেকটা মোড়কে চমক রয়েছে তাই জন্য চরিত্রটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না। তার জন্য আমি শুধু দর্শককে এইটুকুই বলবো যে 23শে ফেব্রুয়ারি আমাদের ছবি সাদা রঙের পৃথিবী রিলিজ করছে, হলে এসে ছবিটি দেখুন। অলক্ষীও একজন বিধবা, যে এই যারা ট্রেলার দেখেছো তারা জানো মুক্তি মণ্ডপ বলে এই আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছে, এবং অলক্ষীর জীবনে কি হয়, অলক্ষী কেন প্রোটাগনিস্ট এবং সে এই ছবিতে কি কি করে, তার জন্য তো ছবিটা দেখতে হবে। এই চরিত্রটা মানে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য মেন্টালি কিভাবে প্রিপেয়ার হয়েছে? টু বি ভেরি অনেস্ট, ছবিটিতে আই থিঙ্ক আমি সব থেকে লাস্ট, আগে সমস্ত কাস্ট ফাইনালাইজ হয়ে গেছিল, আমি তখন কলকাতাতে ছিলাম, আমি শান্তিনিকেতনে ছিলাম। যেই মুহূর্তে রাজস্বীদার কলটা পাই এবং এরকম বেসিক একটা ওয়ান লাইনার নারেশন মতো পাই, আমি স্ট্রেট বলেছিলাম যে আমি এক্ষুনি আসছি, এই চরিত্রটা আর কেউ করবে না, এটা আমি করতে চাই। কারণ এতটা গুরুত্বপূর্ণ একটা ছবি, এতটা সামাজিক এবং রাজনৈতিক অ্যাঙ্গেলে এই ছবিটি এতটা গুরুত্বপূর্ণ, এত না বলা কথা বলে ছবিটি, যে এই চরিত্রটা স্পেশালি আমি হাতছাড়া করতে চাইনি। ছবিটা দেখলে আপনারা বুঝবেন কেন হাতছাড়া করতে পাইনি। খুব কমই এরকম ছবি হয় যেটা সমস্ত অর্ধেক মানে কোনো হিরো নেই, সমস্তরাই মানে ছবিটি হিরো, এবং যেই কটি নারী চরিত্র রয়েছেন তারা সকলেই হিরো। তাই এইরকম ছবি যখন বাংলায় নিজের ভাষায় তৈরি করা হচ্ছে তখন অফকোর্স আমি চাইবো ছবিটির সাথে যতটা ভাবে যুক্ত থাকা যায় ততটা থাকা। সবাই মিলে একসাথে কাজ করার অভিজ্ঞতা কেমন হয়েছে? আমাকে বেনারসের ঋতু থাকলে খুব মজা হতো। ঋতু বলে যে আমি নাকি বেনারস ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যেটা একদমই নয়। যেহেতু আমার ফ্যামিলি ছিল আগে বেনারসে, তাই জন্য এবং বিভিন্ন শুটিংয়ে আমি প্রায় 20 থেকে 21 বার বেনারস গেছি। তো এতটাই হই হই করে এতটা আনন্দের সাথে কাজ হয়েছেন। এবং আরেকটা কথা বলবো যে ইউজুয়ালি লোকেরা বলে যে এতগুলো নারী চরিত্র, বাবা তার মানে এতগুলো মহিলাকে তো একসাথে ম্যানেজ করা যাবে না, মানেই অশান্তি হবে। বিশ্বাস করো, যেহেতু পুরুষ কম ছিল বলে আমরা প্রচন্ড মজা করে ফাটিয়ে কাজ করেছি, অনেক আনন্দের সাথে কাজ করেছি। আর সত্যি মনে হতো না। আর রাজস্বীদা এতটা ভালো একজন, কারণ এইটা না একজন খুব স্ট্রং ক্যাপ্টেন অফ দ্য শিপ না হলে সম্ভব নয়। এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি আমার ডিরেক্টরকে, কারণ উনি সবাইকে এই ইকুয়াল স্পেস দিয়েছেন, ইকুয়াল সম্মান দিয়েছেন, ইকুয়াল ভালোবাসা দিয়েছেন, সবার কমফোর্ট বুঝে তিনি কাজ করেছেন, তাই কারুর কোনো অসুবিধে হয়নি। আর বেনারসে মা গঙ্গা রয়েছেন, বাবা বিশ্বনাথ রয়েছেন, আর কি চাই। তোমার এই চরিত্রটা করে অভিনেত্রী হিসেবে আর মানুষ হিসেবে তোমার কি আত্মপলব্ধি? আরেকবার, এই চরিত্রটা করে অভিনেত্রী হিসেবে মানুষ হিসেবে কি আত্মপলব্ধি হয়ে গেল? অভিনেত্রী হিসেবে দেখো, আমার বাংলায় যখন আমি কাজ করা শুরু করি 2016-এ আমি প্রথম শুটিং করি মেঘনাদ বধ রহস্য। এবার সাদা রঙের পৃথিবী আমরা গত বছর 2023-এ শুটিং করেছি। একজন অভিনেত্রী হিসেবে খুব ইম্পর্টেন্ট, এবং আমরা না যারাই অভিনয় করি আমরা ভীষণ বা আর্ট ফর্মের সাথে আছি যুক্ত, আমরা ভীষণ সেলফিশ হই, এবং আমরা সেলফিশও বলবো না, অ্যাকচুয়ালি ভীষণ লোভী হই। সেটা আরো ভালো চরিত্র করার জন্য লোভ বলো, আরো ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার লোভ বলো, এবং দর্শকদের ভালোবাসার লোভ বলো। যখন প্রথম ছবি করতে আসি তখন ভাবিনি যে আমার ইন্ডাস্ট্রি বা অডিয়েন্স আমাকে কতটা অ্যাকসেপ্ট করবেন, আর যখন তারা দুহাত দিয়ে এইভাবে ভালোবেসে অ্যাকসেপ্ট করলেন তখন না দায়িত্বটা আরো বেড়ে গেল। এবং যখন কাজ শুরু করেছিলাম তখন সত্যি কথা বলবো, বাকিরা যতটা স্ট্রাগল করে হয়তো আমার সেই দিক থেকে অতটা স্ট্রাগল করতে হয়নি, কিন্তু এখন এসে ওই স্ট্রাগলটা আরো অনেকটা বেশি, কারণ রেসপন্সিবিলিটিটা বেশি এবং নিজের কাজটা ইমপ্রুভ করাটা অনেকটা বেশি। কারণ যেই অডিয়েন্স আমাকে এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন, তারাও তো আমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশাটা আমি ওই সিনেমার স্ক্রিনেই দেখাতে পারি। তাই জন্য যখন কাজের সুযোগ পেয়েছি এবং কাজটা পেয়েছি, সেটা যতটা মন দিয়ে, যতটা যত্ন সহকারে করা যায় সেটাই চেষ্টা করেছি।
এইটা তো হয়ে গেল অভিনেত্রীর দিক থেকে। এবং না, এখনো আরেকটু বলবো, রাজস্বীদা এই ধরনের চরিত্রে যেরকম দেখেছো একদমই নো মেকআপ লুক, আমার খুব মজা লাগতো, কারণ আমি অনেকটা এক্সট্রা টাইম পেতাম, কারণ মেকআপ হেয়ারে তত টাইম লাগতো না, আমি খুব মজা পেতাম যে আমি একটু ঘুমোতে পারছি, মেকআপে অত আগে বসতে হবে না, ওই 1.5 ঘন্টাটা দিতে হবে না, 10 মিনিটে কাজ ডান। আর এই ধরনের চরিত্র এর আগে আমি কখনো অতটা খুব একটা পাই না, কারণ মোস্টলি আমি ভীষণ আরবান চরিত্র পাই। আর এই ছবিটায় অলক্ষীর চরিত্রে এতগুলোই লেয়ার রয়েছে, আমি বলবো এটি একটি মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার, তাই নিজেকে এবং অভিনেত্রী হিসেবে নিজেকে অনেকটা এক্সপ্লোর করতে পেরেছি। নিজেই হয়তো জানতাম না যে এই দিকগুলো রয়েছে, তো এটাই হয় যখন আপনার কাছে একটা এমন চরিত্র আসে যেটা এতগুলো ইমোশনস একসাথে কাজ করছে, এতগুলো লেয়ার্স আছে, যে আপনি নিজেকে খুঁজে পান, যেই সত্তাটা হয়তো আপনি আগে নিজেও জানতেন না, সেই সত্তাটাকে আপনি খুঁজে পান। এবং মানুষ হিসেবে বলবো যে এই ছবিটি যেহেতু উইডো ট্রাফিকিং, অনেকবার বেনারস গেছি এবং যতবার বেনারস গেছি কোনো একটা নতুন পার্সপেক্টিভে আমি পুরো শহরটাকে দেখতে পেয়েছি। আমি বেনারসকে বলি সোল সিটি, কারণ সেখানে এতগুলো মানুষ, এত বিভিন্ন কালচারের মানুষ বাস করছে, এবং বেনারস এমন একটা জায়গা, মা গঙ্গা এমন একজন যিনি, বেনারস ইজ দ্য অনলি প্লেস যেখানে মা গঙ্গা উত্তর দিকে প্রবাহী, সবকিছু রয়েছে বেনারসে ঠিক সেরকম ভাবেই। সেখানে হিন্দু রয়েছে, সেখানে মুসলমান রয়েছে, এক ঘাটে কোথাও জন্ম হচ্ছে এবং বিবাহ হচ্ছে, তো অন্যদিকে আমরা মণিকর্ণিকায় চিতাও দেখতে পাচ্ছি। এই যে এতগুলো কালচারের সংমিশ্রণ, এবং এই ছবিটি যেই কঠিন বাস্তবকে কেন্দ্র করে, যা হলো ভিডিও ট্রাফিকিং, এইভাবে কিন্তু সত্যি আগে কখনো ভেবে দেখিনি। তো ছবিটি করতে গিয়ে আমরা যারা এই ছবিটির সাথে যুক্ত ছিলাম, আমরা কিন্তু ভেবেছি, ইনফ্যাক্ট ছবিটি আমাদেরকে ভাবতে বাধ্য করেছে, এবং আমাদের এটাই প্রত্যাশা যে 23শে ফেব্রুয়ারি যখন সাদা রঙের পৃথিবী হলে রিলিজ করবেন, তখন দর্শকও আসবেন হলে, এবং আমরা যেই কাজ করতে করতে যেই প্রশ্নগুলো তুলেছি বা যেইভাবে ভেবেছি, হয়তো তারাও সেইভাবেই ভাববে। একটাই প্রশ্ন তোমায় জিজ্ঞেস করছি, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সাদা রঙের পৃথিবীর মধ্যে কতটা সাদাটে ভাব রয়েছে আর কতটা? আমি মনে করি না আমাদের সমাজে বা আমরা মানুষ হিসেবে কেউই পুরোপুরি সাদা বা কেউই পুরোপুরি কালো, আমরা কিন্তু সবাই ধূসর, আমরা সবাই গ্রে। ঠিক সেই রকম ভাবে সাদা তো যেরকম রাজস্বীদাও বলেন, সাদা মানে আমরা প্রথমে অ্যাসোসিয়েট করি পিওর, সাদা মানে আমরা অ্যাসোসিয়েট করি পিস, সাদা মানে আমরা অ্যাসোসিয়েট করি একটা হোয়াইট ওপেন ক্যানভাসের সাথে, যেখানে বিভিন্ন রং, যেটাকে আমরা বোঝাচ্ছি বিভিন্ন ধরনের সোসাইটির মানুষজন, তাদের বিভিন্ন ধরনের ইমোশন এসে একটা পেন্টিং তৈরি করছে। ঠিক তেমনভাবেই আমি তো বলবো যে এই যে সাদা রঙের পৃথিবী, সেটি কিন্তু অ্যাকচুয়ালি একটা এই ওয়াইড ওপেন ক্যানভাস, যেটা দর্শক এসে প্রশ্ন করবেন এবং তাদের বিচারে তারা আস্তে আস্তে ওই তাদের ইমোশন দিয়ে এই হোয়াইট ক্যানভাসে রং পেইন্ট করবেন। আজকে সেন্সর রিপোর্টে কি কিছুটা হতাশ হয়েছিল? নটা কাটস আছে। আমার খুব মজা লেগেছে, টু বি ভেরি অনেস্ট, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ নাম না নিয়েই বলবো, আমাদের দেশে এমন ছবি উইদাউট সেন্সর আসে, যেটায় বসে যে কোনো নারী বা যে কোনো মহিলা, ইনফ্যাক্ট অনেক পুরুষও, তারাও আনকমফোর্টেবল হন, কিন্তু কি বলে ওইটাকে হিরো ওয়ার্শিপিং হয়, সেটাকে খুব নর্মালাইজ করার চেষ্টা হয়। কিন্তু সাদা রঙের পৃথিবীতে কিন্তু নারী কেন্দ্রিক ছবি বলে যে পুরুষ জাতকে কমানো হবে বা নিচু করে ছোট করে দেখানো হবে, সেটা কিন্তু করা যায় না। কোনো একটা নারীকে গ্লোরিফাই করছি মানে যে আমাকে পুরুষকে ডিমিন করতে হবে, সেরকম নয়। ঠিক তেমনভাবেই একজন পুরুষকে গ্লোরিফাই করার জন্য একজন নারী চরিত্রকে ডিমিন করার দরকার হয় না। কিন্তু তা সত্ত্বেও এমন ছবি রিলিজ হয় হলে, যেগুলো দর্শক হই হই করে দেখতে যান এবং তারা সিটি মারেন, এবং আমাদের বর্তমান পরিস্থিতি হয়তো কিছুটা দায়ী। ঠিক সেরকমভাবে সাদা রঙের পৃথিবীতে কিন্তু কোনো সেক্সুয়ালিটি সেইভাবে নেই, কোনো নিউডিটি নেই, কোনো কারণ ছাড়া স্ল্যাং নেই, অতিরিক্ত ভায়োলেন্স নেই, কোনোটাই নেই। কিন্তু তা সত্ত্বেও ছবিটির জন্য আমাদের ডিরেক্টরকে এবং প্রডিউসারকে 5 ঘন্টা গ্রিলড হতে হয়েছে সেন্সর বোর্ডের সামনে, এবং ছবিটি জাস্ট নটা কাট পেজ। তোমার ইন্টারেস্টিং লেগেছে, তার মানে নিশ্চয়ই কিছু বলা কথা, ইম্পর্টেন্ট কথা ছবিটি বলছে। এবার বাকিটা দর্শক ডিসাইড করবেন, আমি আর কিছু বলবো না। থ্যাংক ইউ।
এবার মাস্টার্ড কালার সাদা থেকে তাহলে আস্তে 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 একটুখানি রঙিন হয়ে যাবে। মাঝখানে একবার তোমার সঙ্গে দেখা হয়নি, সেটাতেও আমি সাদা পরে এসেছিলাম। আজকে যেটা হয়েছে, যেটা আমি সাদা বেরও করে রেখেছিলাম, রিয়েলাইজ করলাম যেটা আয়রন করা হয়নি, সেই জন্য এটা, না হলে অ্যাকচুয়ালি কালোর উপরে সাদাই পরে আসতাম আমি। কিন্তু ওই মাস্টার্ডও ভালো লাগে। এবার যেটা Thank you. সরস্বতী ভ্যালেন্টাইন এটার জন্যই তো মুশকিলটা হয়েছে যে ভ্যালেন্টাইন্স এর দিনে তাও বর একটুখানি ঘুরতে নিয়ে যায়, যে ভ্যালেন্টাইন্স ডে একটু সেলিব্রেট করি। সরস্বতী পুজো হয়েছে দুটো মুশকিল, প্রচুর ইভেন্ট থাকে, মানে প্রচুর জায়গায় পুজো হয় যেখানে যেতে হয়। আমার গানের স্কুল, আমার পাড়ায় পুজো হয়, আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, আর তার মধ্যে হচ্ছে সেদিন ভেজ খাওয়ার দিন, মানে আমি ভেজ খাই, যেহেতু আমার এখনো পিএইচডি চলছে আর আমার মা বাবাও এখনো খান, পড়াশোনার সঙ্গে ওরমভাবে সম্পর্ক নেই, যেহেতু পুজো হয় বলে ছোটবেলা থেকে তাই খেয়ে এসেছি। তো এই দুটো নিয়ে না একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে, যে রাত্রে বর একটুখানি কফি খাওয়াতে নিয়ে গেছিল, কিন্তু তখন ওই ভেজ খেতে হয়েছে, তো সেই জন্য ভ্যালেন্টাইন ডে তার দুদিন পরে আমি সেলিব্রেট করেছি। কিন্তু সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। না, গিফট তো আর কি দেবো, এই যে অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, এইটাই। আর জিনিসে আমরা বিশ্বাসই করি না। আচ্ছা, এবার যদি আমি বলি যে ট্রেলারে ফিরে আসি, ট্রেলারটা দেখতে দেখতে আমার একটা কথা মনে হচ্ছে, ক্রিকেট ফলো করো? কি ফলো করি? ক্রিকেট আগে আগে করতাম, মানে যখন সৌরভ গাঙ্গুলি খেলতাম। আচ্ছা, কেন বলছি যে তোমার ট্রেলারে তোমার অভিনয় দেখলাম, আমার দেখতে দেখতে ক্রিকেটের স্মৃতি মান্দানার কথা মনে ও বাবা, ওর মতো মনে হয় যে যখনই আসে হয়তো এমনি করবে, নাহলে ফিরতি তো করবে। তোমার অভিনয় দেখে আমার সেটাই মনে হচ্ছে। তোমার কেমন? এই জন্য তোমাকে বাইট দিতে আমার এত ভালো লাগে। না, থ্যাংক ইউ। না, অ্যাকচুয়ালি খুব অনেস্টলি খুব কষ্ট করে প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী যখনই করেন, সে তার 100% দেওয়ার চেষ্টা করে। অনেক সময় আমার ভালো লাগে, অনেক সময় লাগে না, কিন্তু এই যে অনেস্টলি এইটুকুন বলা যে ভালো লেগেছে বা ভালো লাগেনি, দুটোই, সেটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কাছে খুব ওয়েলকামিং। তার কারণ হচ্ছে যে তুমি যে এই রিয়াকশনটা দিলে যে তোমার ভালো লেগেছে, পাশের জন বলতে পারে আমার ভালো লাগেনি, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু মানুষ বলতেই পারে, কিন্তু আমি এইটুকুন বলবো যে যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন, তাহলে ভালো যেখানে লাগেনি সেটা পরের বার ঠিক করার চেষ্টা করবেন। তুমি যে বলছো যে ভালো লাগা না লাগার ব্যাপারটা নেই, আমি দেখছি যে তুমি যখন ফিল চুজ করো, এমন তুমি তো তোমাকে তো খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে, যাই হোক, তো যখনই যে চুজ করো, তো সেই চুজটাকে নিজের মানে বিচার করে দাও, এই এতটা পার্টিশন। না না, আমার মনে হয় চুজটাই, মানে স্ক্রিপ্টটাই আমাকে নিজে নিজে চুজ করে নেয়। কারণ সত্যি আমি না অত অত মানে বুঝতে পারি না যে আচ্ছা এটা কি আমার করা উচিত, আচ্ছা এটাই কি আমি এত ভাবনা চিন্তার, আমি মানে আমাকে তোমরা অনেক বছর এখন দেখছো, আমি এত ভাবনা চিন্তা বা প্রচণ্ড একটা থিঙ্কিং করে কাজ করার আমি ওরমভাবে বিশ্বাস করি না। আমার যেটা মন থেকে ভালো লাগে বা যেই মানুষগুলোকে মন থেকে ভালো লাগে তাদের জন্য, যদি আমার ছোটো, আমি এমনও ছবি করেছি যেখানে হয়তো 2 মিনিটেরও মানে অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু সেই মানুষটাকে আমার ভালো লাগে, সে বলেছে, আমি করে দিয়েছি। তো কথা বলি, তুমি যে অ্যাপিয়ারেন্স যেটা বললে হিরোকে চিনি, স্পেশাল তো একটা দেখা যায়, এটা তুমি এটা হয়েছে তো? না, একদমই না। না না, আসলে এটা দোষী আচ্ছা, জীবনে দিয়ে এবার একটা বলছি করি, সিনেমা তো গেল, আজকে একটা রেস্টুরেন্টে সরস্বতী পুজো একটা ইনস্টাতে দেখলাম, ভিডিও দেখলাম, তুমি তখনও ভিডিও, মানে একটা ভিডিও করছো, জিম করছো আর কি। মানে খাওয়া দাওয়াটা কি হয়, চিট ডেটা কবে হয়? চিট ডেটা তো পুরোপুরি চিট ডে হয় হচ্ছে রবিবার, যেহেতু আমার এবং আমার বড় দুজনেই ছুটি থাকে, তো আমরা সেদিন যতটা পারা যায় সারা সপ্তাহে এটাকে শুরু করে নিই। এবং আমার প্রায় রোজই চিট ডে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তার প্রুফ পাওয়া যায় হচ্ছে, নাহলে রোজ জিমে এই কনসিস্টেন্সিটা আসবে না। মানে আমি এতটাই খাই যে পরের দিন রোজ উঠে আমার মনে হয় যে আজকে আমার জিম যেতেই হবে, এবং সেইভাবে আমি জিমে পৌঁছে যাই। সেই জন্য খাওয়ায় আমার খুব একটা বাদ বিচার নেই। হ্যাঁ, এবার যদি বলো যে 365 দিনের মধ্যে 365 দিন আমি বাইরে খাই না, তাহলে তো আমি মানে সার্ভাইভ করতে পারবো না। কিন্তু আমি খুব খেতে ভালোবাসি, মানে আমাকে যদি খাওয়াই আমি খুব, সকালে জল খাওয়া বলছিল একটা ভিডিওতে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি অনেক সময় ব্রেকফাস্টে স্কিপ করে যাই যাতে লাঞ্চে একটু বেশি খেতে পারি, কারণ লাঞ্চটা আমার খুব ফেভারিট মিল অফ দ্য ডে। স্পেশালি ওয়ার্কআউটের পরে একটু আর্লি লাঞ্চ করি, 12টা নাগাদ করে নিই, এবং লাঞ্চে একটু বেশি খাবার লোভে আমি ব্রেকফাস্টটা খাই না। সামনে হোলি আসছে, সামনেই হোলি আসছে, 2 দিন তো শেষ। মানে এমনিও হোলি মানে বাঙালিদের কাছে ভাত মাংস, সবাই জানে। দোলের দিনে স্পেশালি রং খাওয়ার পর, মানে রং খেলার পরে একটা মারাত্মক খিদে পায় সবার। এখন তো তোরা জল রং খেলি না, আগে তো খেলতাম খুব, যখন এতটা কাজের চাপ থাকতো না বা এত স্কিনের কথা হয়তো ভাবতে হতো না। এখনো ভাবি না, বাট ওই অল্প স্বল্প, এখন আর বাদুড়ের রংটা লাগাই না। তো ওই রং খেলার পরে একটা সাংঘাতিক খিদে পায়, এটা তুমি বলে দিলে আমার আবার খিদে পাচ্ছে।
নেক্সট পরে ঘুরতে যাচ্ছ আবার কি ডেস্টিনেশন আছে? নেক্সট যদি বিদেশ বলো তাহলে এপ্রিল মাসে লন্ডন মহোৎসব হচ্ছে 20 আর 21 এপ্রিল ওয়েম্বলে স্টেডিয়ামের পাশে। তো সেখানে একটা নাচের অনুষ্ঠানের কথা মানে হয়ে গেছে, ওটাই প্রথম আমার মনে হয় যেটা বিদেশে হয়তো যাচ্ছে এই বছর। মার্চ মাসের শেষে আমি অযোধ্যাতে একটা ট্রেকিংয়ে যাচ্ছি, এই আপাতত। নাচ, অভিনয়, তারপরে সংসার সবকিছু চাপ তো থাকেই। আমার মনে হয় আমি চাপেই সব থেকে ভালো কাজ করি, মানে আমায় যদি চাপ না দাও তাহলে আমি এত ঢিলে দিয়ে দিই, নিজেই বুঝতে পারি যে একটু চাপটা পড়লে আমার যে আজকে আমার এই কাজগুলো করতেই হবে। আমার ভালোই লাগে, আমার যেগুলো তুমি বললে নাচ, অভিনয়, সংসার, কলেজে পড়ানো, যেগুলো আমি করি, সাইক্লিং, ওয়ার্কআউট, আমার মনে হয় দিনটা যতভাবে ইউটিলাইজ করে নিতে পারি সেটা আমার জন্য ভালো। কারণ কে জানে কতদিন আছি বা কতদিন সক্ষম থাকবো, না টু বি ভেরি অনেস্ট, কতদিন সক্ষম থাকবো কেউ আমরা জানি না, যতদিন পারছি করে নেওয়াটাই ভালো। বলছি কি একটা তোমার কাউন্টে না আবার ওর কাউন্টে সাইক্লিং করতে দেখা যাচ্ছে না। দেখা যায় এই তো, হ্যাঁ মাঝখানে 6 মাস করিনি কারণ ভীষণ ঠান্ডা থাকে সকালে, মানে 6 মাস ছিল না, পুজোর পর থেকে হয়নি, একটু কাজেরও চাপ ছিল। গত রবিবার থেকে আমি আবার শুরু করে দিয়েছি। বিড়িটা দিইনি কারণ একলাই বেরিয়েছি, কারণ বাকি যারা আমার গ্রুপ মেম্বার আছে তারা খুব জোরে জোরে চালায়, আমি এতদিন পরে খুব ভয় পাচ্ছি, খুব আস্তে আস্তে যাচ্ছি, কেউ আমার সঙ্গে যাচ্ছে না, 1 সপ্তাহ পরে আমি ভিডিও ছাড়তে পারবো। আমরা সবসময় একটা সোশ্যাল কজকে সাপোর্ট করি। আমরা আগেও বাংলা সিনেমার হাত ধরে আমরা সাপোর্ট করেছি। তো এখানে একটা সোশ্যাল কজ ছিল, বিধবাদের এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে, সেই জন্য আমরা রাজশ্রী দার সাথে কথা বলে তখনই ভালো লেগেছিল, তখন আমরা এটার সাথে যুক্ত হয়েছি। তার সাথে আমাদের যে ব্যাপারটা বলি যে আমরা এই কেন রেস্টুরেন্টটা করেছি, একটা বললাম আমি আরেকজনকে বললাম যেটা একটা উইমেন টিম ভালো পেয়েছি, সেই জন্য আমরা এইটা করতে পারলাম, এই প্রচেষ্টাটা আমাদের সাকসেসফুল হলো। তো রেস্টুরেন্ট নিয়ে ভাবনা চিন্তা যে রান্না বান্না নিয়ে ভেবেছি, সেটাও অন্য রকমের, কিছুটা বাঙালি কিছুটা ফ্রেঞ্চ কুজিনকে মিশিয়ে আমরা এটা করেছি। যে বনেফেম মানে গুড ফুড, গুড অ্যাম্বিয়েন্স, সব কিছু আমরা এখানে ভালো লেগেছি। বনেফেম কথাটা অর্থাৎ হচ্ছে গুড ওয়াইফ, আর এখান থেকেই মানে তারপরে আর একটা কুলিনারি টার্ম আছে বনেফেম, যেটা হচ্ছে কুকিং অনেস্টলি। ইন ফ্রেঞ্চে এটাকে বলে কুকিং অনেস্টলি, কুকিং সিম্পল। আমরা খাবারের সব কিছু খুব সিম্পল রেখেছি, খাবারের মেনুটা অন্যরকম রেখেছি, আর খুব সিম্পল ফুড আর খাবারের টেস্টের উপর কনসেন্ট্রেট করে কাজ করছি।